নমস্কার, আমি ডক্টর গৌরব রায়। আটপুরের আজকের পর্বে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি দীর্ঘ সময় ধরে ওয়াইল্ড লাইফ কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত আছেন এবং নতুন নতুন মানুষকে প্রকৃতি প্রেমের সঙ্গে পরিচয় করাচ্ছেন এবং বাংলার পাখিকে নিজের হাতে তাদের কাছে চিনিয়ে দেওয়ার পন্থা নিয়েছেন আর কি। তো আজকে আমরা স্বাগত জানাই আজকে আমাদের পর্বে অতিথিকে ঐন্দ্রিলা দিকে। নমস্কার। প্রথমে আমরা জানবো আপনার ছেলেবেলা কোথায় কেটেছে এবং ছেলেবেলায় প্রকৃতির সঙ্গে কতটা আপনার যোগ ছিল আর কি। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে জার্নি, সেই জার্নিটাও আমি দেখেছি এবং আপনাকে ধন্যবাদ যে আপনি অ্যাপ্রোচ করেছেন, এসেছেন, কারণ প্রকৃতি রিলেটেড যা যা কিছু সমস্ত কিছুই আমাকে উৎসাহিত করে। এবার একটা এমন সুযোগ যাতে প্রকৃতি আরও বেশি মানুষের কাছে পৌঁছয় আপনাদের মাধ্যমে, সেটা সবসময়ই আমার কাছে আগ্রহ আর কি, সেটার জন্য আছে। তো সেই জন্য আর কি আপনাদের অশেষ ধন্যবাদ। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি যে আমি ছোটবেলা থেকেই প্রকৃতি প্রেমিক কিনা। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে প্রকৃতি প্রেমিক এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষ আমাদের মানে জিনগতভাবেই আমরা প্রকৃতির সাথেই তো আমাদের থাকার কথা ছিল, তো সেই হিসেবে আমরা সবাই প্রকৃতি প্রেমিক। এবার এখন যেটা হয়েছে, এখন তো অনেক বেশি শহরের মতন হয়ে গেছি সব কিছু। আমরা একটা এই যে ধরুন আপনার সাথে যে আমার অফ দ্য ক্যামেরা যে কথাবার্তাগুলো হচ্ছিল যে আমরা পাখিদের দেখে কি বুঝবো যে ভূমিকম্প হওয়া, সুনামি আসছে, এই জিনিসগুলো মানুষ দেখবেন ওই সময়টা কিন্তু আন্দামানের যে যারা উপজাতি আছেন তারা কিন্তু বুঝেছিল, তারা একটা সেফ জায়গায় সরে গেছিল যখন সুনামি এসেছিল বা কিছু, কিন্তু মানুষরা আমরা বুঝতে পারিনি, যারা নাগরিক সভ্যতায় অভ্যস্ত হয়ে গেছি। এবার এই যে ব্যাপারটা, মানুষ অনেকটা বেশি, আমরা যারা শহরে থাকি আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন, আদারওয়াইজ আমরা প্রত্যেকে প্রকৃতি প্রেমী। একটা চ্যানেল বা একটা মাধ্যমে আমরা যদি সেটাকে, সেই জিনিসটাকে একটু স্পার্কটাকে একটু উৎসাহিত কেউ করে, সেটা কিন্তু আমরা ভালোই হয়, মানে তাতে আমরা অনেক বেশি উৎসাহিত হতে পারবো। তো ছোটবেলা থেকে হ্যাঁ আমি প্রকৃতি প্রেমী সবার মতন। আমার ছোটবেলা কেটেছে সোদপুরে। আমি পড়েছি ব্যারাকপুর মিশনে, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, সেখানেই মাধ্যমিক দিয়েছি ওখান থেকে। তো প্রকৃতির সাথে আর ছোটবেলা থেকে থাকার আরও একটা রিজন হচ্ছে ব্যারাকপুরটা বা আমাদের স্কুলের চারপাশটা ভীষণ সবুজ ছিল, সেটা এখনো আছে যেহেতু মিলিটারি এলাকা ওই জায়গাটা। তো সেই সব মিলিয়ে মিশিয়ে আর কি আমার প্রকৃতি প্রেম। হ্যাঁ, আমাদের যেমন পরিবেশ পরিচিতি একটা বই বা ছিল আর কি, এবং আমার ইভিএসটা মনে হয় সবার কাছে একটুখানি খটোমটো, মানে আমরা যতটা অন্য বিষয়গুলো নিয়ে পড়াশোনা মনোযোগ দিতাম, মানে সেটা কি পুঁথিগতভাবে পরিবেশের কাছে পৌঁছচ্ছি বলে সেটা একটু মানে পিছিয়ে পড়ছে সেই আলোচনা বা পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো। পুঁথিগতর সাথে আমার মনে হয় আগেকার সিলেবাসটা অনেক বেশি অতটা বেশি প্রকৃতিমুখী ছিল না একটা সময়, এখন প্রকৃতিমুখী হয়েছে। তবে তাও আমার মনে হয় যে শহরের যে স্কুলগুলো, তাদের যে সিলেবাস বা তাদের যেভাবে তারা পড়ায়, তার মধ্যে গাছ লাগানোর থেকে বেশি গাছ লাগান পোস্টারটা বানাতে আমরা বেশি বাচ্চাদেরকে শেখাই, যে কিভাবে পোস্টার বানাতে হবে এবং দেওয়ালে লাগাতে হবে, রাদার দেন মাঠে গিয়ে যে হাতে কলমে গাছ লাগানো, সেটা অতটা নেই, হচ্ছে না। এবং আপনাদের চ্যানেল ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আর কি, সেটা জার্নি কবে থেকে শুরু হলো আর কি? ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের প্রথম ভিডিও আমি দিয়েছিলাম 2019 সালে, কিন্তু সেটা একটু অ্যামেচারিশ আমি যা করে করেছিলাম, প্রথম দিককার একটা ভিডিও। তারপরে দীর্ঘদিন বন্ধ ছিল, কিছু সেরকম ওটা করিনি। 2020 সালে লকডাউনের পরই মেনলি আর কি বলা ভালো যে চ্যানেলটা শুরু হয়েছে। কারণ 2020 সালে, তার আগে 19 পর্যন্ত তো আমি অর্নিথোলজির একটা কোর্স করছিলাম। এবার সেটার জন্য আমাকে ফ্রিকোয়েন্টলি মুম্বাই যেতে হতো। তো সেইটা যখন শেষ হয়ে গেল, তখন আমার একটু খারাপ লাগলো যে বাবা এই কোর্সটা শেষ হয়ে গেল, এবার তো আর কি আমাকে বাড়ি চলে যেতে হবে, এবং মানে গিয়ে আবার সেই মানে প্রকৃতি প্রেমিক যে মানুষগুলো তাদের সাথে কথাবার্তা, তাদের সাথে যে রেগুলার যাতায়াত কথাবার্তা কিছুই হবে না, মানে সব কিছু বন্ধ হয়ে গেল। তখন আমি একটুখানি ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। তখন আমাদের যিনি স্যার ছিলেন, রাজু বাসাম্বা স্যার, তিনি হচ্ছেন বিএনএইচএস এর ডিরেক্টর ছিলেন, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। উনি বললেন যে না না, তা কেন, তোমরা এটা কেন ভাবছো, তোমরা সব জায়গায় আলাদা আলাদা যে রাজ্য থেকে এসেছো, তোমরা সেখানে যাও, গিয়ে তোমাদের ভাষায় তোমরা লেখালেখি শুরু করো, তোমরা লেখো, পাখি নিয়ে লেখো, প্রকৃতি নিয়ে লেখো, সবাইকে বলো। এবার এই কাজটা করতে করতে, মানে আমি কিন্তু প্রথম শুরু করেছি লেখালেখি দিয়ে,
যে মজার একটা কিছু পাখি রিলেটেড লেখা আমি ফেসবুকে দিতাম, সেটা দেখে আরো 10 জন ইন্টারেস্টেড হতো, মজা লাগতো তাদের। এবার এই যে মানে এবং মানে লোক যে পছন্দ করানোর জন্য আমাকে জিনিসটাকে মজার মাধ্যমে জিনিসটা দেখাতে হয়েছে। তো এই যে জিনিসটা, এইটা কিন্তু আমি বলবো যে ওটা একটা ভালো একটা ব্যাপার ছিল, যে মজাদার করে জিনিসটাকে বোঝানো বা বলা। তারপরে সেখান থেকে ভিডিও বানানো শুরু 2020-তে লকডাউনে বহু মানুষ চেনা জানা আমার বহু মানুষ বার্ডার হয়েছেন। অনেকে তাদের মধ্যে নতুন করে আর কি একটা হবিকে তারা ক্যাচ আপ করেছেন। তার মধ্যে আমি যেমন বার্ডার ছিলাম আগে থেকেই, আমি বার্ড ওয়াচিং শুরু করি 2012 সালের আশেপাশে। তো তারপরে আমি যেটা ছিলাম যে ওই যে পুরনো যা সব তুলে রাখা ভিডিও আছে বা পাখি রিলেটেড যা যা আমি জানি সেগুলোকে আমি ভিডিও করা শুরু করতাম। এই ঘরে বসেই আমি শুরু করলাম যে বিভিন্ন এক পাখি সম্বন্ধে হয়তো একটা কিছু বললাম বা পুরনো কোনো ভিডিও তার মধ্যে জুড়ে দিলাম, এইসব করে আমার জার্নিটা শুরু হয়েছে বলা যায়। আচ্ছা, লকডাউনের সময় তো আপনি নিশ্চয়ই বাইরে বেরোতে পারেননি বা সেই সময় ভিডিও হয়তো হয়নি? না, আগে যেগুলো না, সেই সময় ভিডিওগুলো হচ্ছে ওই রকম যে আমি একটা বিশেষ পাখি নিয়ে হয়তো বলে গেছি, বা পাখি দেখার অনেক রকম টার্ম থাকে না, যে ফোরেজিং করা ফর এক্সাম্পল। ফোরেজিং মানে হচ্ছে একটা পাখি যে ঘুরে ঘুরে খাবার দাবার খাচ্ছে, সেটা এটাকে আমরা বলি ফোরেজিং। তো এই শব্দটাকে বোঝালাম, বা প্রিনিং করা মানে পালক ফালক পরিষ্কার করা, এইটাকে বোঝালাম। তো এই টাইপের জিনিসগুলো আমি করতাম তখন। তারপরে মানে কোভিডের পরবর্তীভাবে কিভাবে আপনার? কোভিডের পরবর্তী এবার মেইনলি আমার জিনিসটা ছিল পাখি, এবং পাখি রিলেটেড যে ভ্রমণটা হয় ওটা কিন্তু একদম অন্য রকমের একটা ট্রাভেল হয়। যে আমরা আমি যেমন জানি না এমনি ট্যুরগুলো কেমন হয়, মানে বার্ড ওয়াচিং এর যে ট্যুরগুলো আমি সেগুলোতেই বেশি অভ্যস্ত, যে একটা জায়গায় যাওয়া সেখানে একই ট্রেলে বা আলাদা আলাদা ট্রেলে ওই জায়গাটাকে পুরো চষে ফেলা, সকাল বিকেল একই জায়গায় যাচ্ছি। এবার পাখি সেইভাবে আমরা দেখার চেষ্টা করি। তো এইভাবে এবার আমাদের কি হয়, ওই যে প্রত্যেকটা আলাদা আলাদা সাইট সিইং, মানে দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গায় যাওয়া, ওই জিনিসটা একটু কম হয়, থাকেই না প্রায় বলতে গেলে। তো এই টাইপের যে ভ্রমণ, সেই জিনিসটাকে আমি আর কি ওটাও আমি করতাম। তো সেটা আগে থেকেই আমি ঘোরাঘুরি করতাম প্রচুর। সেইগুলোকে আস্তে আস্তে প্রমোট করা, সেই জায়গাগুলোকে প্রমোট করা, গাইডদের প্রমোট করা, এইভাবে আর কি জিনিসটা চলতে থাকে। তো চলে যাচ্ছে। একজন বার্ড ওয়াচারে কি কি গুণ থাকা বা বৈশিষ্ট্য থাকা দরকার বলে? ধৈর্য থাকতে হবে। কিছু না দেখতে পেলেও সেখানে ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 6 ঘন্টাও বসেছিলাম আমি। এরকমও হয়েছে যে কিছু নেই, কিছু করার নেই, তাও বসে আছি। তো এই জিনিসটা সবার আগে থাকতে হবে, এবং চোখ ভালো হতে হবে, দূরে কিছু একটা দেখে যাতে সেটা স্পট করার ক্ষমতা থাকে। কিছু একটা নড়ছে, কি নড়ছে পরে আমি দেখবো। আচ্ছা, তো ওইটাই আর কি, ওই জিনিসটা থাকতে হবে। পাখির ডাক শুনে চেনা, সেটা অনেক পরের বিষয়। পাখির ডাকটা আমি বলবো পরবর্তী ধাপ। একদম প্রাথমিকভাবে সবার আগে শুধুমাত্র পেশেন্স ছাড়া আর কিছু নেই। ধৈর্যই যদি না থাকে একটা মানুষের, তাহলে হ্যাঁ, যদি নিতান্তই একদম ধৈর্য না থাকে, তাহলে সেই ধৈর্যটাও আমার মনে হয় আস্তে আস্তে অভ্যাস করতে করতে হয়ে যাবে। মানে অনেকের থাকে না, যে আমি এরকম মানুষের সাথে কথা বলেছি যারা ওই কম অ্যাটেনশনের যে ADHD যেটা থাকে, যে অ্যাটেনশন কম, তার হচ্ছে না, জিনিসটা মুখস্থ করতে পারছে না, তাকেও আমি বলি যে আপনি ওই যে স্প্যানটা, আপনার যে কম সময়ের যে স্প্যানটা, ওটাকে একটু একটু করে বাড়ানোর চেষ্টা করুন। আমরা গজলডোবায় আপনার কিছু ভিডিও দেখলাম ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসে। তো গজলডোবার একটু অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। গজলডোবা একদম আমার রিসেন্ট ট্রিপ ছিল, মানে জাস্ট আমি কিছুদিন আগেই গজলডোবা গেছিলাম। তো বেশ ভালো জায়গা। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ওখানকার পাখিরা, ওখানকার মানুষরা, এরা আর কি মানে ওখানকার মানুষদের দেখে সত্যি সত্যি পাখিরা খুব একটা মানে ভয় কিছু পায় না। মানে স্থানীয় মানুষ যারা, সব থেকে বেশি সমস্যা, আপনি হয়তো পাখির সামনে গিয়ে একটা বড় লেন্সটাকে তুললে, যে কোনো জায়গায় গজলডোবা বলে না, লেন্সটা তুললে তখন ওরা একটু উড়ে চলে যায়, কশাস হয় স্থানীয় লোকদের দেখে। কিন্তু খুব ভালো সাইটিং হয়েছে গজলডোবা, এবং প্রচুর পাখি এসেওছে, মানে পরিযায়ী পাখিরা, রেয়ার পাখি এসেছে। এবং গজলডোবা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষের মানুষের আগ্রহ আছে। কিছুদিন আগে আমার সাথে একজন ব্যাঙ্গালোরের পক্ষীপ্রেমীর কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আমি গজলডোবা যেতে চাই।
ব্যাঙ্গালোর আচ্ছা। থেকে উনি উড়ে আসবেন শুধুমাত্র গজলডোবা আসার জন্য। মানে কি বিশেষ পাখি যদি একটু বলেন, মানে 2-3টা যদি আমরা। দু তিনটে মানে বিশেষ পাখি বলতে গজলডোবায় এক তো র্যাডিশেল ডাক মানে ব্রাহ্মণী হাঁস বা চখাচখি প্রচুর দেখতে পাওয়া যায়, যেটা আচ্ছা। অন্যান্য অনেক জায়গাতে বর্ধমানে দেখা যায়, তারপরে মানে যেটা আমাদের চুপির চর আছে চুপির চর। এখানে দেখা যায়, হুম। কিন্তু এখানে কম, মানে একটা দুটো আচ্ছা। আছে। ওখানে একেবারে মানে মানে এত দল বেঁধে বা চখাচখি দল থাকে। বেঁধে না, ওরা দুজন দুজন করে মিলে। থাকে, আচ্ছা। কিন্তু সেই দুজনের যে দল সেটা অনেক, মানে আচ্ছা। ওটা দেখে মনে হচ্ছে যেন মেলা লেগে গেছে এরকম। এটা একটা, আরেকটা হচ্ছে আরেকদিকে এটা সব থেকে বেশি, হুম। আর অন্যদিকে পাওয়া যাচ্ছে আপনার যেটা হেরো হাঁস বলে, মানে আচ্ছা। রেড ক্রেস্টেড পোচার, সেটাও সংখ্যায় অনেক বেশি। এটা ছাড়া অন্যান্য অনেক হাঁস রয়েছে, হাঁস জাতীয় পাখি, এবং এবছরের শো স্টপার গজলডোবা সেটা হচ্ছে তুন্দ্রা বিনগুস আর হোয়াইট ফ্রন্টেড গুস, এগুলো এসেছে। এগুলো আর কি গজলডোবাকে এখন আলো করে রেখেছে, বহু লোকজন যাচ্ছেন, সবাই যে পাচ্ছেন এরকম নয়, কিন্তু হ্যাঁ খুব ভালো আর কি গজলডোবার এক্সপিরিয়েন্স বেশ ভালো। ভাগলপুরের ভ্রমণটা কি তার আগে নাকি? ভাগলপুর তার আগে, তারপরে আমি আবার বারনাওয়াপাড়াও গেছিলাম, ছত্তিশগড়ের আচ্ছা। বারনাওয়াপাড়া। মানে বিভিন্ন ভাগলপুরে কি জায়গায় এমনি সচরাচর আমরা মানে দেখি না যে বার্ড ওয়াচিং হচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? ভাগলপুর এখন বার্ড ওয়াচিং এ তার নাম করছে এবং আচ্ছা। ডলফিনও দেখতে পাওয়া যায়, কিন্তু ভাগলপুর আগে অতটা আমি পরিচিত যখনই- নয় না সেই। পরিচিত নয়। আমি যখনই মানুষকে বলেছি যে আমরা ভাগলপুর যাচ্ছি পাখি দেখার জন্য, তো মানুষজন বলেছেন যে ভাগলপুরে আবার কি আছে, ওখানে তো সিল্ক পাওয়া যায় জানি। হ্যাঁ, সিল্কের দোকানেও আমরা গেছিলাম, আমরা সিল্ক শাড়িও কিনেছিলাম, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল পাখি দেখা, এবং ওখানে প্রচুর ওয়েটল্যান্ড আছে। সব থেকে ইম্পর্ট্যান্ট ভাগলপুরের পাখি সেটা হচ্ছে আপনার হাড়গিলে, যেটাকে বলে গ্রেটার অ্যাডজুটেন্ট স্টর্ক, যেটা আমাদের কলকাতা পুরসভার লোগোতে ছিল এক সময়, এবং কলকাতায় প্রচুর দেখা যেত, তাই লোগোতে ছিল। সে পাখি এখন হারিয়ে গেছে, তাকে দেখার জন্য আপনাকে হয় আসাম যেতে হবে, নয়তো ভাগলপুর যেতে হবে। সেখানে তারা রয়েছে, টিম করে কিছু আছে, কিন্তু সারা ভারতবর্ষ থেকে হাড়গিলে হারিয়ে গেছে। এরা হচ্ছে স্ক্যাভেঞ্জার পাখি। ব্যারাকপুর মিশন, যেটা আমাদের স্কুলে যাওয়ার পথে আমরা দেখতাম, সেইখানে একটা পুকুর, সেই পুকুরের পাশে মানে প্রশাসনিক ভবনের উল্টো দিকে, ওইদিকে একটা পুকুরের পাশে একটা মরা গাছ, সেই মরা গাছের ওপরে বেশ কিছু শকুন বসে থাকতো। ছোটবেলায় আমরা যখন বাসে করে যেতাম, আমরা সেই শকুনগুলো দেখতাম, আমরা বলতাম যে এই তো শকুন বসে আছে। এবার যেহেতু ওটা মিলিটারি এরিয়া, প্রত্যেকটা জিনিস একরকম রয়েছে, মানে পুকুর একরকম রয়েছে, পাশে যে মরা গাছটাও একই রকম রয়েছে, কিন্তু এমন আমাদের অবস্থা, শকুনকে আমরা হারিয়ে ফেলেছি, শকুন আর এখন নেই। এটা খুবই দুঃখের ব্যাপার। এই হাড়গিলে ছাড়া অন্য কোনো পাখি ভাগলপুরের ট্রিপে অন্য অনেক পাখি, আমি শুধু ইম্পর্টেন্টটা বললাম। সেটা ছাড়া আমরা ওয়েটল্যান্ড বার্ড প্রচুর পেয়েছি, আর ওখানকার আরো একটা বিশেষ পাখি রয়েছে, সেটাও আমরা আসামে দেখতে পাই, সেটা হচ্ছে হোয়াইট টেল স্টোন চ্যাট পাখি। আমরা আমাদের পশ্চিমবঙ্গে বা অন্যান্য যে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সাইবেরিয়ান স্টোন চ্যাট। এগুলো সবকটাই পরিযায়ী পাখি, সাইবেরিয়া থেকে আসে, একই রকমের দেখতে, কিন্তু তার ল্যাজটা হচ্ছে সাদা। আর পাখির নামের বিষয়ে তো আরো আমি সবসময় বলি যে পাখির নাম, ইংরেজি নামটাই সব থেকে সোজা, যদিও আমাদের মনে হয় যে এটা কঠিন, আসলে ইংরেজি নামটা সোজা, কারণ হোয়াইট টেলড স্টোন চ্যাট বোঝাই যাচ্ছে যে সে হচ্ছে তার সাদা রঙের ল্যাজ থাকবেই, এবং স্টোন চ্যাট মানে সে পাথরের কাছাকাছি থাকবে, পাথরের এরিয়াতে থাকবে। তো মানে স্টোনের সাথে যে কথা বলে, গল্প করে, চ্যাট করে আর কি, সেরকম অনেকটা ওইভাবে মনে রাখাটা অনেক বেশি ইজিয়ার। তো এটা আমরা ভাগলপুরে দেখতে পেয়েছি। অরুণাচল প্রদেশের যে গ্রামটা আপনারা গিয়েছিলেন, সেখানেও অনেক ধরনের পাখি নিশ্চয়ই। হ্যাঁ, অরুণাচল প্রদেশ সত্যি কথা বলতে পাখি যারা দেখতে চান তাদের একেবারে স্বর্গরাজ্য। মানে অরুণাচল প্রদেশ এত ভালো ওর বায়োডাইভার্সিটি, শুধু পাখি কেন, প্রজাপতির ক্ষেত্রে অরুণাচল প্রদেশের কিন্তু কোনো তুলনা হবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলও খুব ভালো পাখির জন্য, দারুণ। অরুণাচল প্রদেশে যে লোকাল যারা আছেন, স্থানীয় মানুষ, তারা নিশ্চয়ই হেল্প করেছেন খুব। তারা হেল্প করেন, যদিও আমি বলবো যে নর্থ ইস্টের দিকে একটুখানি কোচিং হয়, ওই সব দিকে মানে অতটা আর কি ওরা আসলে জানতেন না, সেই কারণে ওরা কোচিং করে ফেলেছেন, কিন্তু এখন অনেকেই কনভার্টেড হয়ে গেছেন। এখন ওরা জানেন যে এই পাখিগুলোকে যদি লোকের সামনে নিয়ে আসা যায় তাহলে ট্যুরিজমটা গ্রো করবে, ওনারাও গ্রো করবেন। ওরা তো হোমস্টে বানাচ্ছে, তো স্বাভাবিক ওদের তো একটা হেল্প হয় ওটাতে আর কি।
আমাদের ব্যারাকপুরে বর্তির বিল বা জহরকুণ্ড যেটা নিয়ে কথা বলছিলেন আর কি, তো সেখানকার পাখির যদি একটু বলেন পাখির চিত্রটা। জহরকুঞ্জে একটা খুব ভালো পাখি ছিল এবং বহু মানুষ সেই পাখিটাকে দেখতে আসতেন। সেই পাখিটা কিন্তু ওটা একটা ফ্লাওয়ার পেকার পাখি, সেটার নাম স্কারলেট ব্যাকড ফ্লাওয়ার পেকার। স্কারলেট মানে লাল রঙের তার পেছনটা ছিল, মানে পেছন মাথার এখান থেকে একদম পিঠ পর্যন্ত পুরোটা লাল টকটকে। তো এই পাখিটা কিন্তু জহরকুঞ্জে আসতো এবং বটল ব্রাশ বলে একটা ফুল আছে, সেই ফুলে বসতো। আমি শুনেছি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও ওই সব দিকে যে জঙ্গল আছে মানে গাছপালা রয়েছে সেখানেও বটল ব্রাশ রয়েছে এবং সেখানেও আসে। কিন্তু জহরকুঞ্জ এখন তো ট্যুরিজমের প্রপার্টি হয়ে গেছে, আগে ওটা ছিল আরবান ফরেস্ট্রির আন্ডারে। তো তখন কিন্তু জহরকুঞ্জে ওই পাখিটা আসতো, আমি জানি না ভবিষ্যতে আর আসবে কিনা, কারণ এখন যেহেতু ট্যুরিজমের হয়ে গেছে এখন ওখানে প্রচুর নতুন নতুন আর কি কনস্ট্রাকশন হচ্ছে, তো ওদের হ্যাবিটেটগুলো হ্যাবিটেটটা নষ্ট তো হবেই। এবার তারপরেও যদি সে দয়া করে আসে তাহলে আমাদের ভাগ্য ভালো। আর বর্তির বিল সবসময় ভালো। বর্তির বিল, হ্যাঁ ওখানেও অনেক রকম সমস্যা আছে। বর্তির বিল আমি শুনেছি ওখানেও রিসর্ট হবে, অনেক কিছু হবে। তো সমস্ত জায়গায় আসলে আমাদের হ্যাবিটেট লসটা একটা বড়সড় সমস্যা আছে, তো সেই জিনিসটার সাথে আমাদের লড়াই করা আর কি। আর শব্দ দূষণ বা বায়ু দূষণ এই যে এফেক্টটা তার পাখিদের উপর কীভাবে পড়ে বা তাদের মানে যে সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কতটা এটা ক্ষতিকর বলে মনে হয়? শব্দ দূষণ বলতে শহরাঞ্চলের যে শব্দ দূষণ সেইটাই আমি মানে মেনলি বলছি, যে শব্দ দূষণটা এফেক্ট হয়, অবশ্যই এফেক্ট হয়, কিন্তু শব্দ দূষণের প্রভাবটা হয়তো অনেক বেশি নয়। বায়ু দূষণের প্রভাবটা তো স্বাভাবিক অনেকটা বেশি হবে। আর আরো একটা জিনিস হচ্ছে ক্লাইমেটটা যেহেতু নষ্ট হচ্ছে, মানে ক্লাইমেট চেঞ্জ যেটা, হ্যাঁ সেই ক্লাইমেট চেঞ্জ যেটা সামগ্রিকভাবে ক্লাইমেট চেঞ্জ বা বিশ্ব উষ্ণায়ন যেটা, এই জিনিসগুলোর সাথে মোকাবিলা করাটা কিন্তু বেশ কঠিন, মানে পাখিদের হিসেবেও বেশ কঠিন। এবং পাখিরা সত্যি সত্যি বলতে যে ওরা অনেকটা মানে অনেক কিছু না সিজনাল অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরুন এখন একটা কথা বলছি, যেমন আগে কি হতো, শীতকাল থাকতো আপনার ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকতো, এই বছর ঠান্ডাটা একটু বেশি পড়েছে, না হলে তো এরকম বছর কয়েক বছর ধরেই আমরা দেখছিলাম যে ঠান্ডা পড়ছে না। এবার যদি ঠান্ডাই না পড়ে তাহলে শীতের পাখিগুলো যেগুলো আসছে পরিযায়ী হয়ে, ওরা তো মানে মাইগ্রেটরি বার্ড যারা যেগুলো আমাদের এখানে আসছে, যেগুলো আমি বলছিলাম যে চকাচকি, এই যে হেরো হাঁস হ্যানোত্যানো বা এই যে হোয়াইট ফ্রন্টেড গুড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ঠান্ডা অঞ্চলের পাখি, মানে ভীষণ ঠান্ডা অঞ্চলে, তুন্দ্রা অঞ্চলের আছে, রাশিয়া বা মঙ্গোলিয়া বা হচ্ছে তিব্বতের একদম হাই অল্টিটিউড যে লেকগুলো সেখানে হচ্ছে ওরা ব্রিডিং করে। এবার যখন শীতকালে ওখানে প্রচন্ড ঠান্ডা হয় তখন সে মাঝে যে বিভিন্ন জায়গায় স্টপ ওভার করতে করতে আসে, সেই জায়গায় এসে পৌঁছায়। এবার আমরা কোনো পাখিকে মাইগ্রেটারি বলছি কেন, এবং কেন ওটা আমরা দেশীয় পাখি বলছি না, তার কারণ সে সারা বছর এখানে থাকে না, এটা এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যারা যে দেশে গিয়ে ব্রিডিং করে অর্থাৎ প্রজনন করে, সেখানে ডিম পাড়ে বাচ্চা হয়, আমরা সেই জায়গার পাখি ওটা বলি। মানে যদি প্রজনন ক্ষেত্রটা পায় কোনো দেশ, তার মানে হচ্ছে সেটা সেই দেশের পাখি হয়ে গেল, এরকম একটা বলে। আসলে কিন্তু ওরা প্রজনন ক্ষেত্র তো থাকে কম, হয়তো সারা যে মানে পুরো যে রাস্তাটা, ওই রাস্তায় বিভিন্ন জায়গায় স্টপ ওভার দিতে 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 ওরা এখানে আসে, এখানে এসে ওরা শীতকালটা কাটিয়ে আবার ওরা চলে যায়। এবার যদি শীতকালটা আমাদের এখানে শীতকালটা হয়তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেল, তখন ওরা আর এখানে আসবে না, বা এখানে হয়তো ক্লাইমেট চেঞ্জের ফলে এবার এরকমও হতে পারে যে এখানে হয়তো শীতকাল আগেই মানে ভীষণ গরম পড়ে গেল, তখন ওরা সময়ের আগেই ফেরত চলে যাবে। তারপরে ডিম পাড়ার ক্ষেত্রে যারা ধরুন মাইগ্রেটারি নয়, যারা এখানকারই পাখি, রেসিডেন্ট পাখি, এবার এই রেসিডেন্ট পাখিগুলোর ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, ওরা হয়তো একটা নির্দিষ্ট উষ্ণতা যখন হবে সেই সময়টা ওরা ডিমটা পারবে, সেই সময় ওরা মানে ব্রিডিং তো হঠাৎ করে হয়ে যাবে না, তার আগে ধরুন অনেক কিছু মানে পুরুষ পাখি যে স্ত্রী পাখিটাকে তাকে আর কি একটুখানি ভোলানোর চেষ্টা করে যে তার রং টং দেখিয়ে ইত্যাদি, তো এই আর কি আকৃষ্ট হয়ে আসবে, তারপরে তারা আর কি একটা বাসা বানাবে, ডিম হবে। এবার এরকম হয় যে এই যে ছোট যে মানে বাচ্চাগুলোর যে হ্যাচলিং যেগুলো বলছি আমরা, ডিম ফুটে যে বাচ্চাটা বেরোচ্ছে, সেই বাচ্চাটা বেরোনোর সময় তাহলে তাকে কিছু খাবার দাবার খেতে হবে। এবার এরকম হয় যে কিছু কিছু ক্যাটারপিলার বা মানে কিছু কিছু প্রজাপতির লার্ভা সেই সময়টাতেই তারাও আর কি ডিম পাড়ে। এবার এই যে ক্যাটারপিলারগুলো,
একটা পার্টিকুলার স্পিসিসের ক্যাটারপিলার হয়তো ওই পাখিটার বাচ্চাটা খাবে। আচ্ছা। এবার ক্লাইমেট চেঞ্জ হয়ে কি হয়েছে, ওই ক্যাটারপিলারটা সেই মানে ওই প্রজাপতি সেই সময় ডিম পারলো না, আচ্ছা। সে ডিম পারলো গিয়ে এক সপ্তাহ বা এক মাস পরে, কারণ ক্লাইমেট চেঞ্জ হয়ে মানে পরিবেশের সব উল্টোপাল্টা হয়ে গেছে। এইবার যখন এক মাস পরে হলো, এই যে পাখির বাচ্চাটা যে আগেই বেরিয়ে চলে এসেছে, কারণ ক্লাইমেট চেঞ্জ বা এই যে বিশ্ব উষ্ণায়ন তো প্রত্যেকটা স্পিসিসের উপর একইভাবে কাজ করবে এমন নয়, এর উপরে কাজ করেছে, ওর উপরে ও এক মাস পরে ডিম পেড়েছে, এর বাচ্চা এক মাস আগে বেরিয়ে চলে এসছে, না খেতে পেয়ে বাচ্চাগুলো মারা যাবে। পরিসংখ্যান এটাই বলে। মানে এটা ছোটখাটো ক্ষেত্রে একরকম, বড় ক্ষেত্রে মানে ব্যাপকভাবে আবার আরো এটা যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে সেই পাখিটা আস্তে আস্তে দেখা যাবে যে সে ওই IUCN লিস্ট অনুযায়ী তাকে আমরা নিয়ারলি থ্রেটেন, ভালনারেবল, হেন তেন সব নাম দিয়ে ফেলবো, এবং তাকে দেখার জন্য আর কি সব যারা যারা আমরা পাখির ছবি তুলি আমরা দৌড়ে দৌড়ে সেই জায়গায় যাব এবং সেই ছবি তুলবো, এবং কিছুদিন বাদে সেই পাখিটা থাকবে না। তো আগে মানে কালী পুজোর সময় যে পরিমাণ শ্যামা পোকা আসতো সেই পরিমাণটা অনেকটাই কমে গেছে লাস্ট কয়েক বছরে। একদম কমে গেছে। এখন তো শ্যামা পোকা মানে আমি তো আমার ছেলেকে দেখাচ্ছি, চেনাচ্ছিলাম যে শ্যামা পোকা কাকে বলে, এবং সবুজ একটা পোকা আসতো শ্যামা পোকা, সেই পোকাটাও কিন্তু একদম পাখি খেত। এবার সেই পাখিগুলোর কি হবে তাহলে যারা শ্যামা পোকা খেত? পাখিরা অনেক কিছু আগে থেকে, হ্যাঁ তারা অনেক সময় প্রেডিক্ট করতে পারে, এবং তারা সবসময় চাইবে যে আমরা একটা সেফার জোনে চলে যাবো। মানে মানুষ যেরকম কি তারা সবসময় শুধু খাবার আর শুধু বাসস্থান এইভাবেই তো আমরা শুধুমাত্র নিজেদেরকে গুটিয়ে ফেলেছি এরকম নয়, আমরা হয়তো অনেক কিছু কালচারাল অনেক কিছু কাজ করি, শখে অনেক কিছু কাজ করি, মানুষের সাথে সবসময় তুলনা করলে হবে না, কিন্তু তাও মানুষও কিন্তু মেনলি খাদ্য বাসস্থানের পেছনেই আমরা দৌড়াই সবাই সবসময়, এবার পাখিরাও তাই করে। তো এই যে ব্যাপারগুলো যে যারা মানে একটা কিছু হয়তো দেখলো, মানে কিছু একটা তারা সেন্স করতে পারছে, মানে সবসময় যে কিছু একটা হবে আগাম একটা কিছু, তো তারা সেই জায়গা থেকে সরে যাচ্ছে। এইটা কিছুটা আমি বলবো কিছুটা ক্ষমতা, যেটা আমি আলোচনার শুরুতেও বলছিলাম যে কিছুটা ক্ষমতা হয়তো অ্যানশিয়েন্ট যারা মানুষ তাদেরও ছিলেন, প্রাচীন পৃথিবীর যারা মানুষ যারা প্রকৃতির অনেক কাছাকাছি থাকতেন, এবং এখন যারা আর কি ট্রুলি উপজাতি আছেন তারাও কিন্তু অনেক কিছু জানেন, যে সেই একটা মেঘের রং দেখে অনেকে বলে দিতে পারে না যে আজকে এতটা সময় বৃষ্টি হবে, যে ওই যে ক্ষমতাটা এটা কিন্তু আমাদের নেই, আমরা জানি না। আমরা ওয়েদার সবসময় গুগল চেক করছি, ওইটা যদি আমাদের ফেল হয়ে যায় না যে গুগলে চেক করা বা কিছু, তখন আমরা একদম মানে বোকার মতন বসে থাকবো, আমরা কিচ্ছু জানি না। আচ্ছা, নেচার ফটোগ্রাফির আগামী দিন কি হতে চলেছে, বা আপনার ইন্টারেস্ট নতুন যারা আসছেন আর কি নেচার ফটোগ্রাফি নিয়ে, তাদের কি মনে হয়, তাদের কতটা ইন্টারেস্ট আছে? ইন্টারেস্ট তো আছে বলতে আমার মনে হয়েছে যে পাখি বা এই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিন্তু এখন অনেক বেশি বাড়ছে। তার কারণ হচ্ছে যে এটা একে তো ভিজুয়ালি ভীষণ প্লিজিং, দেখতে খুব ভালো লাগে, চ্যালেঞ্জ আছে এর মধ্যে, কারণ অনেক দুর্গম জায়গায় আমাদের যেতে হয়, অনেক কঠিনভাবে কষ্টকরভাবে আমাদের আর কি জিনিসটাকে ম্যানেজ করতে হয়। তো সেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সাধারণ যারা একদম অল্প বয়সের ছেলে মেয়ে তাদের কাছে অ্যাপিলিং হচ্ছে, এক নম্বর কারণ যে এটার একটা ইউনিকনেস আছে, আরও যে 5 জন ছবি তুলছেন তার থেকে একদম অন্যরকম, স্টেজ বলে কিছু থাকে না, আগে থেকে প্রিপেয়ার করা কিছু থাকে না, আনস্ক্রিপ্টেড অনেক বেশি থাকে, এবং এই যে একটা অজানাকে জানার একটা আগ্রহ মানুষের মনে চিরকালই ছিল, তো বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ হয়, তো সেই থেকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির প্রতি আগ্রহ বাড়ছে, এবং সামগ্রিকভাবে আর কি প্রকৃতির প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু আমি বলবো যে হ্যাঁ এটাকে চ্যানেলাইজ করতে হবে আরো ভালোভাবে আর কি, কারণ অনেক সময় থাকে না যে আমরা শুরু করি কিন্তু আমরা জিনিসটাকে নিয়ে আর এগোতে পারি না, তো সেই জিনিসটা আরো বেশি ধৈর্য বা এটাকে মানে প্রফেশন করে এগিয়ে যাওয়ার একটা ইয়ে আছে। অনেকেই এই প্রফেশন করতে পারছেন, কিন্তু তার মধ্যেও অনেক রকম চ্যালেঞ্জ আছে। যারা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিকে প্রফেশন করেছেন তারা কিন্তু কিছু জিনিস মানে ওই যে চ্যালেঞ্জের, লাইফের চ্যালেঞ্জ বা হঠাৎ করে বেরিয়ে যাওয়া, হঠাৎ করে একটা কিছু পাখির খবর এসেছে চলে গেল সেখানে, সেই ছবিটাই তুললো, এই যে জিনিসটা, এইটার জন্য কিন্তু একটা অনিশ্চয়তা বা এটার জন্য একটা সবসময় রেডি থাকা, যে যে কোনো জিনিস হতে পারে সেটার জন্য আমি রেডি থাকবো, ঠিক নিশ্চিন্ত আরামের জিনিস তো নয়, এটা একটুখানি চ্যালেঞ্জ, অ্যাডভেঞ্চার সব কিছুই আছে, তো সেই জিনিসটা যারা নিতে পারবেন তাদের জন্য ভীষণ ভালো, আর প্রকৃতির প্রতি ভালোবাসা থাকতেই হবে।
সেদিন একটা পডকাস্ট আমি অন্য দেখছিলাম আর কি, আরজু খুরানা ওনার। তো উনি বলছেন একটা মানে হিমালয়ান মুনাল বলে একটা পাখি আছে, সেটা তোলার সময় প্রচন্ড ওনাকে মানে ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। তো এরকম আপনার কোনো অভিজ্ঞতা আছে যেটা, যে পাখিটা আপনি ছবি তুলতে গিয়ে খুবই মানে বাধার মধ্যে পড়েছেন বা খুব ডিফিকাল্ট, সেরকম কিছু অভিজ্ঞতা? নর্থ দিকে অনেক পাখি আছে যেগুলো আর কি তুলতে গেলে বা দেখতে গেলে সত্যি আর কি বেশ কঠিন সেই চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ ভরা আর কি সেই পথ। এক তো ধৈর্যের ব্যাপার, আর হচ্ছে রাস্তা যে থাকে সেগুলো ভীষণ দুর্গম, যেখানে সেখানে গিয়ে উঠে মানে গাইড, লোকাল গাইড যারা থাকেন তাদের কাছে তো রাস্তাটা সোজা, তারা আপনি যদি জিজ্ঞাসা করেন তারা বলে পাশেই হ্যায়, চলে জানা হ্যাঁ। এবার এই যে পাশই হ্যায়, ওই পাশই হ্যায় যে কতটা কাছে সে ভগবান বলতে পারবে। এবং তারা অতটা অনায়াসে তারা একদম খাড়া একটা জায়গায় উঠে চলে যাচ্ছে। আপনি ওই অত বড় লেন্স টেন্স নিয়ে যদি ট্রাইপড থাকে তাহলে তো আরো বড়, ওইটা নিয়ে যে ওপরে ওঠা, তার ছবি তোলা, তার উপর আবার শব্দগুলো হবে না, আমি যে খচমচ করে উঠবো এদিক ওদিক ডালপালা ধরে টরে, সেইটাও হবে না। তো সেখানে গিয়ে মানে একদম শব্দহীনভাবে যাওয়া, ওই যে অ্যাপ্রোচটা, ওখানে গিয়ে বসে থাকা, তো এটা বেশ কষ্টকর। মানে গ্রে পিকক ফেজেন্টের কথা আমি বলবো, সেটা ডিহিং পাটকাইয়ের আর কি ঘটনা এটা। তো সেই পথটা আমার বেশ কঠিন লেগেছে, এবং সেখানে গিয়ে গ্রে পিকক ফেজেন্ট দেখা এটা বেশ টাফ। এবং পাখিটা ভীষণ একদমই মানে কাছে আসে তো নাই, দূর থেকেই পালায়, প্রচন্ড শাই, কিন্তু আবার ভীষণ ভোকাল, সারাক্ষণ ডাকে, মানে সেই অনেকটা মারিচের মতন, যে সোনার হরিণ দেখিয়ে দেখিয়ে চলে গেল। এবং আরো একটা কথা আমি মারিচের প্রসঙ্গে বলবো, আরো এরকম আমার মনে পড়ছে যে চিয়ার ফেজেন্ট যেটা রয়েছে একটা হিমালয়ের দিকে, চিয়ার ফেজেন্ট একটা সময় বেশ কঠিন ছিল। এখন একটা স্পট, একটা দুটো জায়গা আবিষ্কার হয়েছে যেখানে একটু ইজিলি দেখা যায়, তাও অন্য পাহাড়ে, মানে আপনি দাঁড়িয়ে আছেন এই পাহাড়ে, ওই পাহাড়ে হয়তো দেখা যায় আসছে। বা ওই যে পার্টিকুলার ফেজেন্ট বা মোনালও একটা ফেজেন্ট, ওই জাতীয় পাখিগুলো একটু লাজুক হয়, সেগুলো কাছে খুব একটা আসে না, তো সেগুলোর জন্য কষ্ট করতে হয় সত্যি সত্যি। আর মহারাষ্ট্র পাখি নিয়ে যদি একটু বলেন। মহারাষ্ট্রের পাখিরা হচ্ছে মেইনলি মুম্বাই সাইডে যেটা আছে, সেটা হচ্ছে মুম্বাইতে যেহেতু সমুদ্র রয়েছে, তো সমুদ্রের আশেপাশে যে পাখিগুলো দেখা যায় সেগুলোকে আমরা বলি ওয়েডার পাখি। ওয়েডার মানে হচ্ছে যারা সমুদ্র যে তীরবর্তী অঞ্চলে সেখানে থাকে এবং সেইখান থেকে খাবার সংগ্রহ করে। এবার এই ওয়েডার পাখিগুলো সাধারণত সাদা, কালো, গ্রে এর মধ্যে হয়, মানে কালার ভ্যারিয়েশন ভীষণ কম। হিমালয়ের পাখিগুলো যেরকম খুব রংচঙে হয়, ওগুলো তেমন না। এবার এই ওয়েডার পাখিগুলো মহারাষ্ট্রের দিকে পাওয়া যায় ওই অঞ্চলে। এছাড়া মহারাষ্ট্রে আরো বেশ কিছু পাখি, মানে ফ্লেমিঙ্গো পাওয়া যায়। ফ্লেমিঙ্গো একটা খুব সুন্দর পাখি, মানে গোলাপি রঙের দেখতে হয়, এত বড়, ওটা একটা খুব ইম্পর্টেন্ট পাখি। এছাড়া মহারাষ্ট্রে আরো অনেক জায়গা আছে, ভিগওয়ান আছে, যেখানে আর কি প্রচুর গ্রাসল্যান্ডের পাখিও প্রচুর পাওয়া যায়। ওখানে যেমন ওই যেগুলো আর কি তিতির জাতীয় যে পাখিগুলো রয়েছে, যেগুলো একদম ঘাসের তলায় তলায় থাকে, সে তিতির জাতীয় পাখি, তিতির বটের যেগুলো বলে বাংলায়, তো এই জাতীয় পাখি, কিন্তু এগুলোর অনেক রকম ভ্যারিয়েশন, সেগুলো আর কি ওখানে দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্র একটা বড় জায়গা, তো মানে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকমের পাখি থাকে। এবং মহারাষ্ট্রের মানে সব দিকে তো আমাদের মেলঘাট বা দারোবা এই সমস্ত জঙ্গলও আছে, তো যারা টাইগার ফটোগ্রাফি করে, আমি এটা একটা কথায় কথায় জাস্ট হলো, তো ওই যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, বার্ড এবং টাইগারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে বাঘের যে ফটোগ্রাফি, মানে টাইগার সেন্ট্রিক হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, সবাই ওই বাঘই দেখতে চায় এবং বাঘের পেছনেই দৌড়য়। তো টাইগার সেন্ট্রিক এই যে জিনিসটা, এটার জন্য যত বেশি টাকা আসছে ট্যুরিজমে, ওয়াইল্ড লাইফ ট্যুরিজমে, পুরোটাই কিন্তু বাঘ নির্ভর। মানে বাঘ যদি না থাকে তাহলে হবে না। এবং আমি বলবো যে ওয়াইল্ড লাইফ এর যে যারা ফটোগ্রাফার, তারাও কিন্তু কনজারভেশনে ভীষণ সাহায্য করছেন। কারণ একটা যদি ছবি দেখেই সবাই কিন্তু পছন্দ করে যে হ্যাঁ, মানে আমরাও যখন শুরু করেছিলাম প্রথমে, আমরা ইন্টারনেটে বিভিন্ন পাখির ছবি দেখে, ওই যে কারণ কোনো একজন ফটোগ্রাফার তো ছবিটা তুলেছেন, এবার সেখান থেকে আমরা দেখে পছন্দ করেছি, আমরা ভাল লাগছে, বা কি সুন্দর একটা পাখি, আমিও দেখতে চাই, এইটা কিন্তু ছবি যে তুলিয়ে, সে যে শুধু বার্ড ওয়াচার, যে শুধু বাইনোকুলার দিয়ে দেখে,
তাদের দ্বারা কিন্তু ওই কাজটুকু হতো না। সে নিজে কনভার্সন হলো, তার মানে সে নিজে দেখলো, ইন্ডিভিজুয়াল একটা অ্যাপ্রোচ ছিল। হ্যাঁ, কিন্তু এই যে মাসের কাছে পৌঁছানো, এটা কিন্তু ফটোগ্রাফার ছাড়া হবে না। তো যারা বার্ড ফটোগ্রাফার বা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তাদের বিশাল ভূমিকা আছে। আমি তো খুব মানে এটা মানি যে তারা ছাড়া এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বাংলায় মানে কাজ করছেন আপনি ছাড়া অপরূপা দে বলে একজন আছেন, দেখছিলাম আর কি, ধৃতিমান বাবু আছেন সিনিয়র, ওনাদের সঙ্গে আপনার কোনো ইন্টারাকশন হয়েছে বা আলাপ? না, আলাপ বলতে আমি ওনাদের চিনি, এবং ধৃতিমান দা তো অনেক সিনিয়র, এবং উনি হচ্ছেন ট্রুলি আর কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিকে পেশা করে এগিয়ে গেছেন। এবং আমি যতটা শুনেছি যে ওনার মানে জার্নিটাও আর কি, উনি ভীষণ ডাউন টু আর্থ মানুষ, এবং ওনার জার্নিটাও এরকমই যে হঠাৎ করে একটা কোথাও যেতে হলো বা বড় বড় প্রজেক্টে ওনাকে যেতে হয়। ভীষণ ব্যস্ত মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। এবার অপরূপাও তাই, একদম নতুন, ও জুনিয়র, কিন্তু ও অনেক ভালো কাজ করছে, মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে ভীষণ আর কি মাইলস্টোনের মতন আর কি কাজ হচ্ছে। তো এগুলো আমাকে খুবই আনন্দ দেয়, এই ব্যাপারগুলো। আরজু খুরানা উনিও আছেন, সমস্ত টাইগার রিজার্ভ এই করছেন। আপনার এরপরে নতুনদের শেখানোর কোনো পরিকল্পনা আছে, যারা নিজে হাতে তৈরি করবেন নতুন ছাত্রদের, যাদেরকে নিয়ে আপনারা পরের টিম বা এরকম কিছু করবেন, ট্যুর? নতুনদের শেখানো বলতে আমি তো সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যাতে অনেকে শেখে, এবং সেটা শিখছেও। যখন আমি এটা শুনতে পাই বা জানতে পারি, কেউ আমাকে মেসেজ করে যে আমি কিছু জানতাম না, আমি তোমার ভিডিও দেখে শিখেছি, বা জেনেছি একটা পাখির নাম, বা এখন আমি বার্ড ওয়াচার হয়ে গেছি, আমি 100টা পাখি আইডেন্টিফাই করতে পারছি, মানে আমার ভীষণ আনন্দ হয়। যে একদম মানে মাটি থেকে মূর্তি বানানোর যে বানাতে পারলে কুমোরের যেরকম মজা হবে, আনন্দ হবে, ঠিক সেই রকমই একটা তৃপ্তি আসে যে হ্যাঁ আমি এটা কিছু করতে পারলাম। এবার সেটা ছাড়া আলাদা করে কোনো ওয়ার্কশপ বা এই টাইপের কিছু আমার পরিকল্পনা তো সবসময় থাকে, ভাবি যে আর কিছু করবো, এবার দেখা যায় কবে কি হয়। আপনি পাখি নিয়ে কোনো বই লেখার পরিকল্পনা বই লেখার পরিকল্পনা আছে, হ্যাঁ, শুধু পাখি নিয়ে না, পাখি নিয়ে বা আমার এই জার্নি নিয়ে বা ভ্রমণ নিয়ে, মানে পাখি রিলেটেড, কারণ সবকিছু না আমরা মানে ভিডিওর মাধ্যমে বলা হয় না, মানে এরকম অনেক কিছু, অনেক অনুভূতি থাকে, ওই সময়ে কিছু একটা মাথায় চলে, কিছু একটা ভাবি যে আরে এটা তো এটার সাথে এটা ম্যাচ করছে, এরকম কিছু, সেটা তো বলা হয় লেখার মাধ্যমে, সেটা সহজে প্রকাশ পায়। ঠিক ঠিক, তো সেই হিসেবে কিছু পরিকল্পনা তো আছে। আচ্ছা, ভ্রমণ বা এই ধরনের বন্যপ্রাণ সংক্রান্ত পত্রিকা, সেটাও তো অনেকটা মনে হয় কম চর্চা, মানে ভ্রমণ পত্রিকা বলে একটা পত্রিকা আছে, বন্যপ্রাণ আরণ্যক আছে, আরণ্যক পত্রিকাটা খুবই ভালো। এবং মানে এখন ওরা, আমি সবসময় সবাইকেই বলবো যে আরণ্যকে সাবস্ক্রাইব করতে। আরণ্যক আমরা মানে এই পত্রিকাটা না, একটা সময় আমি যখন যে সময় থেকে সাবস্ক্রিপশন এটা নিয়েছিলাম, সেই সময়টা পত্রিকাটা এত ভালো পত্রিকা, অথচ সেটা মানে একটুখানি ইরেগুলার না, ওরা আর কি একটুখানি আর্থিকভাবে একটুখানি যুদ্ধ ছিল ব্যাপারটার সাথে, যেটা আপনার সাথে কথা হচ্ছিল না, একটু অন্যরকম বিষয় নিয়ে কাজ করলেই সেটা আর কি এত পরিশ্রম সাধ্য, এত কষ্টকর একটা ব্যাপার হয়ে যায় না, তখন মনে হয় যে এবার সেই কারণেই আরণ্যকের এত ভালো একটা ওয়াইল্ড লাইফ রিলেটেড জার্নাল অথচ বন্ধ হয়ে যেতে বসেছিল, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো সবাই মিলে চেষ্টা করলে এই পত্রিকা বা এই জাতীয় কাজগুলো অনেক বেশি উৎসাহ পাবে। আরো ডকুমেন্টেশন হওয়া তো দরকার, প্রিন্টেড মিডিয়ামগুলোতে, এবং মানে খবরের কাগজে মনে কলাম থাকা দরকার, মানে বন্যপ্রাণ নিয়ে, বা সেটা খুব জরুরি। প্রকৃতি সবসময় একটুখানি পেছনের সারিতেই আছে, সেখান থেকে আমরা সবাই মিলে ধাক্কা দিয়ে এটাকে সামনে আনার চেষ্টা করছি, মানে পেছনের পাতা থেকে তো ফ্রন্ট পেজে আসবে না যদি না কোনো কোচিং হয় বা এরকম কিছু, তাও কোচিং এর খবরও আসে না, কিন্তু মানুষ খুনের খবর আসবে, সব আসবে, কিন্তু কোচিং মানে কত হাতি মারা যায় এই যে ডুয়ার্সে রেল লাইনে, কোথায় আসে না, যদি কোনো খবর না থাকে তখন ফার্স্ট পেজে খবর আসে না। বাংলার যে চারপাশে কমন যে পাখিগুলো আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে যদি একটু বলেন, কি কি বৈশিষ্ট্য বা কোনটা জিনিসটা দিয়ে আমরা চিনতে পারি? হ্যাঁ, এবার বাংলার পাখি, আমাদের পশ্চিমবঙ্গ পাখির ক্ষেত্রে কিন্তু খুব রিচ, আমি বলবো সারা ভারতবর্ষের যতগুলো স্টেট আছে তার মধ্যে সব থেকে বেশি পাখি পশ্চিমবঙ্গেই রয়েছে, প্রায় 950-র উপরে। এবার এদের মধ্যে সবাই যে রেসিডেন্ট তা না, পরিযায়ী পাখিরা, ওগুলোকেও আমরা ধরি, মানে পশ্চিমবঙ্গে দেখা গেছে এরকম সব পাখিদেরকেই আমরা বাংলার পাখি হিসেবে ধরবো।
এবার তার মধ্যে আমার যতগুলো আমি কাজ করেছি তার মধ্যে আমি দেখেছি যে বাংলার পাখি সম্বন্ধে বা বাংলায় পাখি চেনা এই জিনিসটা সম্বন্ধে কিন্তু মানুষের ভীষণ আগ্রহ আছে। এবার বাংলার পাখিদের চেনা যাবে কি করে? সব থেকে ভালো যে আমরা ব্যাকইয়ার্ড বার্ডিং যদি শুরু করি, মানে আমাদের যে জায়গা যেখানে আমরা থাকি, যেখানেই হোক, সেটা শহরাঞ্চল হতে পারে, সেটা গ্রামাঞ্চল হতে পারে, মফস্বল এরিয়া হতে পারে, সেখানে আমরা যদি চারপাশে যে যতগুলো পাখি আছে সেগুলোকে যদি আমরা একটু একটু করে দেখা বা চেনা শুরু করি, তাহলে কিন্তু আমরা বার্ড ওয়াচিং এর যে প্রাথমিক শর্তটা পূরণ করতে পারবো। এটা কিভাবে সম্ভব? প্রথমে আমরা কাক চড়াই সবাই চিনি, কাক চড়াই চেনে না এমন মানুষ নেই। আচ্ছা, এবার যারা বলেন যে আমি শুধু কাক চড়াইয়ের বাইরে আর কিছু চিনি না, তাদেরকে একটু খোঁচালে দেখা যাবে তারা হয়তো চিলটাও চেনে, যেটা আকাশে উড়ে বেড়ায় এবং ডানাটা আর কি এরকম, এবং তাকে হয়তো তারা ঈগল বলে জানতো এতদিন, সেটা তাদেরকে একটু কারেক্ট করে নিতে হবে যে না, ওটা চিল, শহরাঞ্চলে দেখা যায়। আচ্ছা, হয়ে গেল। এটা ছাড়া যদি একটু ফুল গাছ থাকে তাহলে সেখানে মৌটুসি পাখিরা আসে, দুর্গা টুনটুনি পাখি আসে, যাদের একদম ছোট্ট কুচকুচে কালো এরকম হয় পাখিটা, দুর্গা টুনটুনি। তার যে ঠোঁটটা সেটা এইরকম একদম এরকম ধনুকের মতো, পাখির নেকটার গুলো খাওয়ার জন্য। হ্যাঁ, এবার এটা হচ্ছে নেকটার, এরকম ভাবে যদি দলমণ্ডলটা থাকে তার ভেতরে এরকম ভাবে যাতে মানে ঠোঁটটা ঢোকাতে পারে, সেই জন্য। আচ্ছা, এটা ছাড়া টিয়া পাখি সবাই চেনে মোটামুটি, পায়রা সবাই চেনে। এইরকম করে চিনতে চিনতে দেখা যাবে যে যারা প্রথমে দাবি করছিল যে আমি কোনো পাখি চিনি না, শুধু কাকা চড়াই চিনি, তারা দেখা যাবে যে তারা ওই 10টা-12টা মতন পাখি তারা চিনে ফেলেছে। তারপরে হচ্ছে তার পরের ধাপটা, যে ছাতারেটাও হয়তো অনেকে চেনে। এবার এই যে ডিফারেন্সগুলো, একজন হয়তো 10টা চেনে, একজন হয়তো 20টা চেনে, একজন 30টা চেনে। এবার যে 10টা চেনে সে 10টা থেকে আরেকটু যদি বাড়ানোর চেষ্টা করে আস্তে আস্তে। এবার কিভাবে শুরু করা যেতে পারে? যদি একটা অচেনা অন্যরকম পাখি কিছু দেখে, তাহলে সেটার যদি ছবি তুলতে না পারে, অনেকে আছে মোবাইলে ছবি তুলে আমাকে পাঠায়, মোবাইলে দূর থেকে জুম টুম করে। আর যদি সেটা না পারে তাহলে তার ফিজিক্যাল ফিচারটা অ্যাটলিস্ট যদি মনে রাখে, লিখে রাখে, বা যদি কোথাও কাউকে বলে যারা পাখি সম্বন্ধে আগ্রহী, সেটা যদি বলে, তাহলে কিন্তু তারা ওইটা শুনেই বলে দেবে যে হ্যাঁ এই পাখিটা, মানে জাস্ট একটা ওয়ার্ডেই বলে দেবে এই পাখিটা এইটা। তাহলে বেশ নামটা জানা হয়ে গেল। আর ছবি থাকলে তো কোনো কথাই নেই, সবভাবেই আর কি সেটার আইডি করা সম্ভব। শালিকের কয়েকটা প্রকারভেদ যদি বলেন, মানে যে শালিকগুলো আমরা দেখতে পাই, যে শালিকগুলো আমরা দেখতে পাই সেটাকে আমরা বলছি এখানে ভাত শালিক, বা সাধারণ যে সেটাকে ইংলিশে বলে কমন ময়না। সেইটা হচ্ছে হলুদ রঙের, তার চোখটা থাকে কাজলের মতন হলুদ রঙের। এবার আজকাল কিন্তু শহরাঞ্চলে আমি ওই শালিকটা বরঞ্চ একটু কম দেখতে পাই, আমি দেখি জঙ্গল ময়না বা ঝুট শালিক অনেক বেশি। এবার সেটা আমি কেন জানি না, জঙ্গল ময়নার পপুলেশন এখন এইখানে অনেক বেশি রয়েছে। আচ্ছা, এটা ছাড়া রয়েছে পাইড স্টার্লিং, বা সেটাকে বলে গো শালিক বা গুয়ে শালিক। এটা অনেক দেখতে পাওয়া যায়। যাদের ঠোঁটটা কমলা, কি কমলা রঙের ঠোঁট, হ্যাঁ, গুয়ে শালিকটা দেখা যায়, ঝুট শালিক। এবার এই রকম 2-3 রকমের শালিক গোত্রের যেগুলো দেখা যায়। আচ্ছা, এবার এটার বাইরে আবার হয়তো একটু যদি ছত্তিশগড় বা মহারাষ্ট্রের দিকে গেলে ওইসব দিকে ব্যাংক ময়না দেখতে পাওয়া যায়, এটাকে গাং শালিক বলে। গাং শালিক এখানে অতটা দেখা যায় না। তো এরকম আর কি বিভিন্ন জায়গায়, এক একটা জায়গায়, মহারাষ্ট্রের দিকে রোজি স্টার্লিং দেখা যায়। কিছুদিন আগেই আমাকে একজন ছবি পাঠালেন, মহারাষ্ট্রের দিকে যে রোজি স্টার্লিং সেটা আবার এখানে দেখা যায় না। এখানের যে ওই যেটা গুয়ে শালিক, গাং শালিক যেটা, সেটা গো শালিক যেটা, সরি, সেটা আবার কিন্তু মহারাষ্ট্রে দেখা যায় না। তো মহারাষ্ট্রিয়ানরা আপনি যদি ওখানে যান, ওরা দেখবেন যে একটা পায়ের স্টার্লিং বা ওই গোশালিক দেখলে ওরা একদম ঝাঁপিয়ে পড়ে তার ছবি তোলে। আবার এখানে আমরা রোজি স্টার্লিং দেখলে ঝাঁপিয়ে পড়ে ছবি তুলব। রোজি স্টার্লিং সম্প্রতি আর কি একটা দুটো দেখা গেছে, মানে শীতকালে ওরা অনেক সময় চলে আসে। তো এটা এক একটা মানে টোপোগ্রাফি অনুযায়ী চেঞ্জ হয় না? হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাখির আধিক্যটা অনেক সময় বেশি থাকে। তারপরে কেউ থাকে কোনো একটা পার্টিকুলার জায়গায়, হয়তো একই অল্টিটিউড বা একই রকম, কিন্তু হয়তো দেখা যায় যে সেই স্পেশাল যে সেই পার্টিকুলার জায়গাটার পাখিটা হয়তো একটু বেশি লাজুক, এরকমও হয়। কেন লাজুক? তার কারণ সে হয়তো মানুষদের অতটা দেখেনি। আবার কোনো কোনো জায়গায় হয়তো মানুষের সাথেই সে থাকে, বা ওই মানে তাদের বাড়িতে আশেপাশে দেখা যায় যে সেটা রেয়ার পাখি, লাজুক পাখি, কিন্তু ওই এলাকায় হয়তো ওই মানুষটার বাড়িতে সে আসে, ভাত খায়,
বা ঘুরে বেড়ায়, এরকম একটা কিছু বন্ডিং হয়ে যায়, তৈরি হয়। বন্ডিং তৈরি হয়ে যায়, আসলে কিন্তু ওয়াইল্ড পাখি এই আর কি। আর জলে যে পাখি মোটামুটি আমরা দেখি, মানে জলপিপি বলুন বা পানকৌড়ি, জলপিপি, হ্যাঁ জলপিপি, পানকৌড়ি, তারপরে জল ময়ূর, যেগুলোকে জলপিপি আর জল ময়ূর এই দুটোকে জাকানা বলে, জাকানা শ্রেণীর দুটো পাখি। জল ময়ূরটা কোনটা? মানে জল ময়ূরের হচ্ছে ল্যাজটা ফেজেন্ট টেলড জাকানা, আচ্ছা, যার ল্যাজটা বর্ষাকালে এরকম আর কি লম্বা ল্যাজ হয়। এবং জল ময়ূরদের বা জলপিপিদের এদের একটা স্পেশাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সব পাখি কিন্তু পুরুষ পাখিরা সবসময় আর কি একটি স্ত্রী পাখির সাথে মিলন হওয়ার পরে তাদের যে ডিম যেটা হচ্ছে পাড়ার পরে সেই পুরুষ পাখিটা তখন এই স্ত্রী পাখিটার সাথে থাকে। আবার অনেক সময় কি হয়, সে অন্য কোনো স্ত্রী পাখির সাথে চলে যায় এবং সেখানে গিয়ে তাদের আর একটা ক্লাচ তৈরি হয়, আরেকবার ডিম দেয় বা ইত্যাদি। এরকম অনেক সময় পাখিদের ক্ষেত্রে খুব কমন না হলেও হয়। এটার কারণ হতে পারে যে তাদের যে জিন বা তাদের যেভাবে পরিবেশে যেটা তৈরি হচ্ছে আর কি জিনিসটা, হতে পারে যে সেই ডিমটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট হওয়ার জন্য ওটা মানে নষ্ট হয়ে যাচ্ছে না, মানে হওয়ার সম্ভাবনা থাকে, সেটার কারণে ওইটা হয় অনেক সময়। কিন্তু পাখিরা এমনিতে বলা হয় যে পাখিরা মনোগ্যামাস, কিছু কিছু পাখি। আচ্ছা, এবার এই জলপিপি জল ময়ূরদের ক্ষেত্রে যেটা হয়, জল ময়ূররা কিন্তু ফিমেল যে পাখিটা, স্ত্রী পাখিটা, তাদের ওরকম লম্বা ল্যাজ হয় এবং তারা অ্যাকচুয়ালি ওই ব্রিডিং যে প্রসেসে তারা আসলে পুরুষের ভূমিকাটা নেয়। মানে সেক্ষেত্রে কি হয়, ওই যে মেয়ে পাখিটা কিন্তু ডিম মানে লম্বা ল্যাজ হয় এবং পুরুষ পাখিটা তখন মানে তার সাথে মিলিত হয়ে সেই মেয়ে পাখিটার ডিম হলো। হওয়ার পরে মেয়ে পাখিটা কিন্তু আর ডিমে তা দেয় না, সে তখন ছেড়ে চলে গিয়ে সে তখন অন্য আরেকটা পুরুষের সাথে সে আবার নতুন করে তার যে ব্রিডিং প্রসেসটা শুরু করে। এটার কারণ কি? কারণ হচ্ছে ওরা যে জলের মধ্যে ওরা থাকে, সেখানে যে ডিমগুলো পারে সেটা হচ্ছে একটু মানে অনেক সময় বহমান জল থাকে, তো কোথাও কোথাও ওই যে বাসাটা সেটা আর কি ভেসে চলে যেতে পারে বা ডিমটাও নষ্ট হতে পারে। এবার এই স্ত্রী পাখিটা, পুরুষ পাখিটা যদি মানে পুরুষ পাখি কি করে, তখন ওই ডিমটা পাহারা দেয় এবং বাচ্চাগুলোকেও নিয়ে সবসময় যখন বাচ্চা হয় তাদেরকেও প্রোটেক্ট করে, বাবাই প্রোটেক্ট করে। মা কি করছে, তখন অন্য আরেকজনের সাথে গিয়ে ডিম পাড়ছে। এবং তাহলে কি হলো, এখান থেকে যদি দুটো ডিম নষ্ট হয় তাও তাদের মানে বংশটা চলতে থাকবে, বিকজ ও অন্য আরেকটা জায়গায় গিয়ে সেখানে আবার ডিম পেড়েছে, যেটা আর কি দেখা যায় না সাধারণত অন্যান্য পাখিদের, মানে টেরেস্ট্রিয়াল পাখিদের ক্ষেত্রে দেখা যায় না। কিন্তু জাকানার ক্ষেত্রে এটা মানে সবকিছুই আসলে মনোগ্যামি হোক পলিগ্যামি হোক, এই সমস্ত এই পুরো ব্যাপারটাই পরিবেশ পরিস্থিতির ওপরে পাখিদের ক্ষেত্রে অনেকটা নির্ভর করে এবং আমরা প্রাকৃতিকভাবে সেভাবেই তৈরি হয়েছি। টেনিদার গল্পে একটা দেখেছিলাম, মানে আপনার যেটা বলে হাড়ি চাচা, আর হাড়ি চাচা যদি একটু বলেন। হাড়ি চাচা হচ্ছে রুফোস ট্রিপাই, সেটা আমাদের আশেপাশেও দেখতে পাওয়া যায় প্রচুর। এটা দেখতে কাকের মতন অনেকটা, ল্যাজটা অনেক লম্বা, আর এদের গায়ের রং রুফোস কালার। আমরা পাখি দেখার ক্ষেত্রে রুফোস কালার বলি ব্রাউনকে, একটুখানি কমলা কমলা যে ব্রাউন, সেটা সাদা এবং কালো, এই তিনটে রং মিশ্রিত হয়ে হচ্ছে ওই পাখিটা তৈরি হয়েছে রুফোস ট্রিপাই। হাড়ি চাচা ক্যাকা 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 করে ডাকে এবং ওটা ওই গৃহস্থের আশেপাশে দেখা যায়, মানে যেহেতু কাকের মতনই ওদের অনেকটা স্বভাব, তো অনেক সময় ভাত টাত খায় বা ইত্যাদি। আমি বরঞ্চ কাক এখন অনেক কম দেখি। হ্যাঁ, আর নীলকণ্ঠ পাখি যেটা বলে বিজয়ের সময় আগে একটা ইয়ে ছিল, সেটা কি ধরনের পাখি বা মানে সেটার কি স্পিসিস? নীলকণ্ঠ পাখি ইন্ডিয়ান রোলার বলা হয়। এই পাখিটা সাধারণত গ্রাসল্যান্ডের ওপরে আর কি থাকে এবং যদি আপনারা এরকম হয় যে ধানি যে জমিগুলো তার পাশ দিয়ে যদি যান, তাহলে দেখবেন যে ওখানে যে সমস্ত তার আছে, ইলেকট্রিক তারের ওপরে নীলকণ্ঠ বসে থাকে এবং ওদের মেন খাবার হচ্ছে ওরা পোকা খায়। এবার এখন নীলকণ্ঠ নিয়ে আবার একটা দুঃখের কথা আছে, সেটা হচ্ছে নীলকণ্ঠের যে অবস্থান রিসেন্টলি, নীলকণ্ঠের যে গ্রোথ পপুলেশন সেটা কিন্তু পুরো মানে এইভাবে নেমেছে, শার্পলি ডিক্লাইন করছে। নীলকণ্ঠ পাখি বেশি দিন আর মানে এমনিও নেই, যেখানে পাওয়া যায়। এটার কারণ কি জলবায়ু পরিবর্তন, অন্য কোনো কারণ? কারণ হচ্ছে কৃষি ক্ষেত্রে অনেক বেশি কীটনাশকের ব্যবহার।
কারণ আমরা তো এখন সবুজ বিপ্লব তো অনেকদিন আগে হয়ে গেছে, এখন প্রত্যেকে আমি দেখছি যারা বাড়িতে বাগান করে তারাও দেখছি যে খুব ফ্রিকোয়েন্টলি কীটনাশক স্প্রে করছে। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমার ফুল চাই, আমার একদম মানে সেই মানে একটু আমি পোকা টোকা একদম দু চোখে দেখতে পাচ্ছি না টাইপের ব্যাপার। এবার এই যে পোকাগুলো, এগুলো তো আসলে ম্যাক্সিমামই শুয়োপোকা বা মথের লার্ভা, সেটা তো কেউ না কেউ খাবে রে বাবা। এবার সবই যদি আমরা মেরে দিই, কীটনাশক না থাকার মানে কীটনাশক থাকার দরুন পোকা কমে গেছে বলে নীলকণ্ঠ পাখিদের কিন্তু খুবই খারাপ অবস্থা। মানে আগে আমরা যেখানে পপুলেশন নীলকণ্ঠ পাখির অনেক আছে সেটা তো ঠিক আছে, এরকম জায়গায় যেখানে অন্যান্য জায়গায় যেখানে হয়তো আমরা আগে ঘুরলে 5টা 6টা দেখতে পেতাম, সেটা এখন 5 মাইল মানে 5 কিলোমিটার হাঁটলে একটা দুটো দেখা যায়, মানে আছে কিন্তু অনেকটাই কম। বাংলার দেবদেবীর সঙ্গে যে মানে পাখির একটা সংযুক্তকরণ আছে বাহন হিসাবে, তার কোনো মানে আপনার হিস্ট্রিগত দিক দিয়ে কোনো সেটা আমি বলবো যে এটা কিন্তু খুব মানে ভালো একটা ব্যাপার যে এটা আমাদের শুধু বাংলার নয়, এটা মানে ভারতীয় কালচারের মধ্যে যে কোনো পাখি বা যে কোনো পশু যে এমনভাবে তাদেরকে যুক্ত করা হয়েছে যে বাঘের সাথে শেরওয়ালি, তারপরে আমাদের মা দুর্গার সাথে সিংহ, লক্ষ্মীর সাথে প্যাঁচা, এই যে ব্যাপারগুলো এগুলো ভীষণ মাইন্ডফুলি জিনিসগুলো কিউরেট করা হয়েছিল। প্রত্যেকটা পাখির সাথে মানে প্রত্যেকটা ঠাকুর দেবতার সাথে একটা কোনো পাখির বা একটা কোনো পশুর একটা কিছু মেলবন্ধন কিছু একটা। এবার এটা কিন্তু শুধুমাত্র আমি বলবো না যে পাখি বা পশুর ক্ষেত্রে, মানে যেমন গণেশের সাথে ইঁদুর, এবার ইঁদুরেরও তো প্রয়োজনীয়তা আছে আমাদের বাস্তুতন্ত্রে, তো যাতে ইঁদুর মানে না হলে এটা কার মাথায় আসবে, মানে যারা এই জিনিসগুলো বানিয়েছেন পৌরাণিক ব্যাপারগুলো মুনি ঋষিরা, যে ইঁদুরের যদি প্রয়োজনীয়তা না থাকতো তাহলে গণেশের মতন একটা বিশাল বপু দেবতাকে কেন ওই ছোট্ট ইঁদুরের উপর বসাবেন? নিশ্চয়ই ওইটার জন্যই যে ইঁদুরকে যাতে লোকে না মারে বা তাকে যেন পুজো করে বা তাকে যেন রাখে অ্যাটলিস্ট। তো এই কারণে এই জিনিসগুলো এইভাবে করা হয়েছিল, কিন্তু আমরা ওই ব্যাপারগুলো মানে আসল যে কারণটা সেটা ভুলে গিয়ে তো আমরা যা খুশি তাই। রোডেন্টিসাইডের প্রচুর ইউজ হয় এবং আমি নিজেই ভাগলপুরে ইনফ্যাক্ট গিয়ে আমি দেখেছি মানে সর্ষে খেতে প্রচুর ইঁদুর মরে পড়ে আছে, রোডেন্টিসাইড ইউজ করেছে প্রচুর, সেই জন্যই আর কি হয়েছে। এবার এটা যদি আমরা না করে আমরা যদি নর্মালি চাষ করতে যেতাম আর কি, মানে যেটা প্রাকৃতিকভাবে যেটা হয় সেটা হচ্ছে এই ইঁদুরগুলোকে খাওয়ার জন্য প্যাঁচাগুলো এসে বসে থাকতো প্রচুর, মানে ইঁদুরকে তো প্যাঁচারা প্রচুরই খায়, মানে বার্ন আউট যেটা আমাদের লক্ষ্মী প্যাঁচা বলা হয়, এই লক্ষ্মী প্যাঁচা এসে বসে থাকে। তারপরে কাপাসি চিল যেটা, সেগুলোকে দেখা যায় প্রচুর। এবার এই কাপাসি চিল বা লক্ষ্মী প্যাঁচা এগুলো এখন কি হয়েছে, জঙ্গলের দিকে সরে গেছে। জঙ্গলে রোডেন্টিসাইড ইউজ হয় না, জঙ্গল হচ্ছে একদম পুরোপুরি পরিষ্কার জায়গা যেখানে আর কি যা খুশি তাই হয়। এবার ওখানে আমি দেখছি জিনিসগুলো, এবার কাপাসি চিল বা বার্ন আউল মানে লক্ষ্মী প্যাঁচা এদের শহরাঞ্চলে থাকার কথা, কারণ শহরাঞ্চলে ওই যে জিনিসগুলো মানে ইঁদুরকে মেরে ফেলা হচ্ছে বা যে কোনো পোকা মেরে ফেলা হচ্ছে, এই জিনিসগুলো থাকার কথা ছিল না। ওদের লোকাল মাইগ্রেশন হয়ে যেত, মানে লোকাল মাইগ্রেশন তো হবে, কারণ ওরা তো খাবার পাচ্ছে না, তো ওরা জঙ্গলের দিকে সরে গেছে। এবার শহরাঞ্চল পুরোপুরি শহর হয়ে গেছে, মানে ওখানে আমরা শহরাঞ্চলের লোকেরা এখন আমরা বলছি আমরা তো কোনো পাখি দেখতে পাই না, আর পাখি দেখুন করে আমরা তো সিস্টেমটাই বানিয়ে ফেলেছি যাতে পাখি না দেখা যায়। যে যখন আপনি ভাবুন যে 2020 সালে যখন লকডাউন হলো তখন কত মানুষ পাখি দেখতে পাচ্ছিল, ডাক টাক শুনতে পাচ্ছিল, পরিবেশ অনেকটা মানে নির্মল হয়েছিল, মানে অনেকটা মানে হিল করার টাইম পেয়েছিল, হ্যাঁ পলিউশন অনেকটা কমেছে। সিকিমের যে নামচে যে এরিয়াতে আপনি গিয়েছিলেন আর কি, সেখানে একটা বিশেষ উৎসব হয় আর কি, সেটা নিয়ে যদি একটু বলবেন। হ্যাঁ, এটা গত বছর গেছিলাম আমি, রামকে মেলা বা রামকে ফেস্টিভ্যাল একটা হয় সিকিমের নামচিতে। ওরা মানে দারুণ আর কি একটা উৎসব করে ওখানে। অনেকটা আমাদের এখানে যে পুষ্পুতুল দাহ করা হয় রাবণের, সেটার সাথে অনেকটা তুলনা করা যেতে পারে, কারণ অশুভ শক্তি বা মানুষের মনের মধ্যে যে অন্ধকারময় দিকটা রয়েছে সেই দিকগুলোকে যাতে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া, সেইটা হচ্ছে এই উৎসবের আর কি মেন ব্যাপার। তো ওটা একটা বিশাল একটা মূর্তি তৈরি করে মানে বিভিন্ন জিনিস দিয়ে, যেটা আর কি জ্বালিয়ে দেওয়া হয় লাস্টে গিয়ে, এবং সেখানে হাজার হাজার লোকের একটা সমাগম হয়, সবাই ওটা দেখতেই যায়। সেটা ছাড়া ওখানে বহু মানে অনেক দিন ব্যাপী আর কি ওখানকার কালচার জিনিসটাকে আর কি যাতে অনেক
মানে ওটা লোকাল কি খাওয়া মেলা দাওয়া, দোকানও বসে নিশ্চয়ই? দোকান বসে, লোকাল আচ্ছা, খাওয়া দাওয়া, যত রকমের একদম স্থানীয় যা যা হওয়া সম্ভব সবকিছুই সব। আর কি ওখানে হয়। লোকাল খাওয়া, লোকাল জামা কাপড় সবকিছুর আর কি মেলা বসে। আচ্ছা, তো সেটা ভালো, মানে সব মিলিয়ে মানে বেশ কালারফুল একটা ফেস্টিভ্যাল হয় 3 দিন ব্যাপী। এটা জুন জুলাই নাগাদ ওই হ্যাঁ সময়টা? হ্যাঁ হ্যাঁ, জুলাই মাসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, তো আপনার এই ক্লাইমেট বিষয়টা নিয়ে, ক্লাইমেট অ্যাংজাইটি যে পরিমাণে বাড়ছে আর কি, হ্যাঁ। ধরুন, বা ক্লাইমেট রিফিউজির যে সংখ্যাটা আগের চেয়ে অতটা বেড়েছে, 2050-এর স্ট্যাটিস্টিক্স বলছে 1.2 বিলিয়ন মানুষ মানে গৃহহারা হবেন বা গৃহচ্যুত হবেন ক্লাইমেটের জন্য আর কি। তো সেটা নিয়ে যদি একটু আপনার মানে মতামত দেন আর কি সেটা। হ্যাঁ, এবার কোনো যে জায়গাগুলো কোস্টাল এরিয়ার কাছাকাছি আছে তাদের যেমন সমস্যাটা অনেক বেশি কি তীব্র। মানে আমরা যেরকম আমাদের কলকাতাকে বাঁচাচ্ছে বলে ম্যানগ্রোভ, সুন্দরবন। এবার সুন্দরবন যে ম্যানগ্রোভ সেটা যদি কোনোভাবে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম ঝড়ঝাপটা এলে সবার আগে কলকাতাতেই আসবে, আছড়ে পড়বে। এবার এই জিনিসটাকে আমাদের সবসময় আর কি দেখতে হবে যাতে আমরা ম্যানগ্রোভ বাঁচাতে পারি। এই জন্য আমি গত বছর আর কি একটা ম্যানগ্রোভ প্ল্যান্টেশনে গেছিলাম। আমি চেষ্টা করেছি কিছু ম্যানগ্রোভ লাগাতে আর কি। আমাদের একটা গাছের গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে বেড়াই। তো ম্যানগ্রোভটাও একটা ইম্পর্টেন্ট আর কি গাছ, তো সেটা। এবার যেটা আমি আলোচনা করছিলাম আর কি তার আগে, যেটা বলতে বলতে থেমে গেলাম তখন, যে আমরা একটা কথা আছে যে পৃথিবীর সব থেকে যে জনপ্রিয়তম যে বা সব থেকে বেশি লোক সমাগম আছে এরকম যে জায়গাগুলো, সেই জায়গাও যদি একটু হলেও যদি মানুষ না থাকে বা 1 বছরও যদি মানুষ না থাকে, সেটা দেখবেন যে বিভিন্ন কীট পতঙ্গ এবং গাছপালার আশ্রয় হয়ে যাচ্ছে। মানে তারা নিজের থেকেই কিন্তু দখল করবে। পৃথিবীটা কিন্তু আসলে উদ্ভিদের, উদ্ভিদ হোক বা উদ্ভিদের সাথে যারা আসবে, পোকা মাকড় পতঙ্গ ইত্যাদি, মানে এইক্ষুনি আমরা যে এখানে যেখানে বসে আছি না, এখানে যদি আমরা 1 বছর না থাকি, এখানে দেখবো একটা গাছ হয়ে গেছে, এখানে কিছু পোকা এসেছে। এই যে মানুষ থাকলে যে ওয়ার্মটা থাকে বা অন্যরকম একটা ব্যাপার থাকে, তারা কিন্তু দূরে দূরে সরে থাকে, এই ব্যাপারটা কিন্তু থাকবে না। তো প্রকৃতিকে বাঁচানোর সব থেকে ভালো উপায় হচ্ছে প্রকৃতিকে না স্পর্শ করা, তাকে ডিস্টার্ব না করা। আমরা এরকম অনেক হয়েছে যে অনেক পলিসি মেকার যারা, তারা নিজের মতন করে একটা কিছু ভেবেছেন যে হ্যাঁ আমি এখানে একটা পার্ক বানিয়ে দিই বা এখানে একটা ছোট্ট ফোয়ারা বানিয়ে দেবো, ঝর্ণা করে দেবো, আর একটু কম্পিউটারাইজেশন করে জায়গাটা একটু সুন্দর করে ওখানে আর কি একটা সেলফি জোনের মতন করে দেবো, 2টো গাছ লাগিয়ে দেবো। না না, ওইভাবে কোনো প্রকৃতিকে বাঁচানো যাবে না। প্রকৃতিকে যদি সত্যি বাঁচাতে চান কেউ, তাহলে প্রকৃতিকে ছেড়ে দিন, ওর মতন ঠিক বেঁচে যাবে। আমরা কি করে বাঁচবো সেটাই আমাদের মানে ভাবতে হবে। ছোটদের মধ্যে কিভাবে পরিবেশ সচেতনতা আরো বেশি করে গড়ে তোলা যায় আর কি, সেটা যদি বলেন। হ্যাঁ, ছোটরাই যেহেতু আমাদের ভবিষ্যতের কাণ্ডারি, তো আমার মনে হয় যে ছোটদেরকে তাদের যে এত এডুকেশনের মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে পরিবেশই আমাদের সবকিছু, অনেক বেশি আর কি পরিবেশ সংক্রান্ত বিষয়ে আশয় পড়াতে হবে, এবং শুধুমাত্র যেন ওটা পড়ার মধ্যেই না থাকে, কারিকুলামের যে পাঠ্যসূচির বাইরেও গিয়ে যেন তারা একটুখানি বেশি গাছপালা হাতে কলমে কিছু করা, সেটা যেন তারা করতে পারে, সেই সুযোগটা দিতে হবে। সেটা যদি বাড়ি থেকে না হয় তাহলে স্কুল থেকে অন্তত হোক। এবং আমার মনে হয়েছে যে গ্রামের দিকের যে স্কুলগুলো, সেগুলো তাও অনেক বেশি তারা আর কি প্রকৃতির মধ্যে রয়েছে বা স্বাভাবিকভাবে তাদের পরিবেশগত তারা ওরকম একটা পরিবেশে থাকে যে গাছপালা আছে, এই আছে সেই আছে, কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ গাছপালা আছে, পাখি আছে, কিন্তু তাদেরকে প্লিজ গুলতি দিয়ে ঢিল ছুঁড়ে মেরো না, এই পাখি এই নাম, এটা তাদের শেখাতে হবে 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যারা শহরের দিকে থাকে তাদেরকে আরো বেশি যেন তারা প্রকৃতির কাছাকাছি যেতে পারে, সেই সুযোগটা তাদের তৈরি করে দিতে হবে। একটু মাটি যদি হাতে লাগে তো লাগুক, সেটাই ভালো সব থেকে। এবং সেটা পরিবেশ দিবসে শুধু কয়েকটা গাছ রোপণ করে একদম পরিবেশ দিবসে গাছ রোপণ বা একটি গাছ লেখা, ওই শুধু লিখে হবে না, সত্যি সত্যি বাঁচাতে হবে এবং ভালোভাবে। কয়েকদিন পরে গিয়ে দেখা যাবে গাছটি মারা গেছে বা একদম শুধু মানে ওদিনকেই শুধুমাত্র হলো। পরিবেশ দিবসে যত গাছ লাগানো হয় তত গাছ কিন্তু বাঁচে না। এবং মানে COP30 যে রিসেন্ট যে জলবায়ু সম্মেলন যেটা হচ্ছে আর কি, US মানে চায়না সবচেয়ে বেশি কার্বন এমিশন করেছে, তারপরে US এবং তারপরে ইন্ডিয়া আর কি। এবং এইখানে যে বিষয়টা আমার মনে হয় যে COP এই ধরনের বিষয়গুলো মানে যারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যেই তো হচ্ছে, সেটাও তো পরিবেশ পরিপন্থী আর কি। একদমই তাই, একদম। তো সেটা এবং গ্রেটা থানবার্গের মতো যারা মানে
নবীন প্রজন্ম যারা এগিয়ে এসছেন পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে, তাদেরকে তো অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে, যে কারণ কোনো সরকারই চায় না যে, বা কোনো প্রশাসন চাইছে না যে পরিবেশ নিয়ে একটা ফান্ড থাকুক বা পরিবেশ নিয়ে একটা জিডিপির একটা অংশ ধার্য থাকুক আর কি। এবং মানে সোনম ওয়াংচুক বলুন, যিনি এতদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন অনাহারে। ইনফ্যাক্ট মানে ভারতবর্ষের অবস্থা খারাপই, মানে কিছু কিছু, যেমন সব থেকে বড় একটা উদাহরণ সেটা হচ্ছে আরাবল্লীর ঘটনাটা। আরাবল্লীকে যেভাবে মানে জোর করে সবাই মিলে মেরে ফেলার চেষ্টা করছে, এখনো আমরা জানি না যে ভবিষ্যতে কি হবে। এখন তো ওটা ঝুলে আছে আপাতত, তো কি হবে কেউ জানে না। এবার হতে পারে যে এখনকার আমরা এখন যা করব, এটার তো আমরা এটার ক্ষয়ক্ষতি যা হবে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম এটা যারা কিছুই জানে না, যারা এখনো শিশু, তাদের উপরে গিয়ে দেখা যাবে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসছে। কলকাতা ওয়েটল্যান্ডসও তো অনেকটা ক্ষতিগ্রস্ত। কলকাতা না, সারা ভারতের ওয়েটল্যান্ড, সারা পৃথিবীর ওয়েটল্যান্ড কিন্তু একটু বিপদ। কারণ ওয়েটল্যান্ড না, লোকে ভাবে যে ও তো একটা জলাভূমি, ওটাকে কলকাতা ফুসফুস তো ওরাই আর কি। এছাড়া অন্য কোনো অফবিট কোনো বার্ড ওয়াচিং সাইট কিছু রিসেন্ট আপনার মনে হয়েছে বা নতুন করে আবিষ্কার করেছেন কিছু? নতুন করে আবিষ্কার আমি সেরকম বার্ড ওয়াচিং সাইট আবিষ্কার করেছি এরকম বলা জানতে পেরেছেন নতুন কিছু? হ্যাঁ, এরকম অনেক জায়গায় থাকে যেখানে পার্টিকুলার কোনো একটা পাখি হয়তো আসে, তখন বার্ড ওয়াচিং এর যে কমিউনিটির মধ্যে সেটা একটা খবর হয়ে যায় যে হ্যাঁ অমুক জায়গায় অমুক পাখিটা আসছে, তখন সবাই ওই ছবিটা তুলতে যায়। এটা ভীষণ কমন। আর যারা নতুন পাখি দেখা শুরু করেছেন তাদের সবার আগে হচ্ছে ব্যাকইয়ার্ড বার্ডিং করতে হবে। তারা নিজেরা গিয়ে বিভিন্ন জায়গায় যান এবং চারপাশটা দেখুন, পাখিটা কি যা পাওয়া যাচ্ছে, হতে পারে সেটা কমন, হতে পারে যে সেটা সেরকম যে বিশাল রেয়ার কিছু তা নয়। রেয়ার কারা খুঁজবে? যারা অলরেডি এই পথে অনেকদিন হেঁটে ফেলেছেন, অভিজ্ঞ, তারা রেয়ার পাখি খুঁজবে। আপনারা যারা নতুন শুরু করবেন তারা একদম আশেপাশের পাখি দেখুন। আর সারা ভারতবর্ষে এরকম বহু জায়গা আছে যেটাকে আমরা হটস্পট বলি, যেগুলো আর কি পাখি দেখার জন্য খুব ভালো জায়গা। তো হটস্পট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে পাখি আসে অনেক বেশি, হ্যাবিটেট ওটার অনেক ভালো থাকে, তো সেখানে পক্ষীপ্রেমীরা যায়। সেটা সারা ভারতবর্ষ জুড়ে আছে, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আবার এদিকে গুজরাট থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে একদম মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সব জায়গাতেই এরকম বার্ডিং হটস্পট রয়েছে। সেটা ছাড়াও জেনারেল বেশ কিছু জায়গা আছে যেখানেও পাখি দেখা যেতে পারে। যেমন ধরুন, আমি যদি উত্তরবঙ্গে, যেমন গাজলডোবা একটা হটস্পট, এবার গাজলডোবা হটস্পট, কিন্তু গাজলডোবার আশেপাশে এরকম হয়তো অনেক জায়গা আছে যেখানে অন্যান্য টুকটাক কিছু পাখি থাকে, তো সেই জায়গাগুলো আর কি তার সাথে প্রমোটেড হয়। মানে গাজলডোবায় যারা যায় তারা ওইসব আশেপাশের জায়গাগুলো ঘোরে। আর আপনার পরবর্তী কোনো পরিকল্পনা, ট্যুরের কোনো প্ল্যান কিছু হচ্ছে এরকম? হ্যাঁ, পরবর্তী তো আমাদের থাকে, মানে আগে তো আমি অ্যাক্টিভলি এইভাবে ট্যুরিজমে অতটা ছিলাম না, মানে আমি নিজে থেকে ট্যুর করাতাম না, আমি নিজে যেতাম বিভিন্ন জায়গায় এবং নিজে যাওয়াটা এখনো যাই। কিন্তু সেটা ছাড়াও এখন আমরা অ্যাক্টিভলি আর কি বিভিন্ন জায়গায় ট্যুর করাচ্ছি। তার কারণ আমার মনে হয়েছে, এবং বিভিন্ন মানুষ আমাকে অনুরোধ করেছেন যে আপনার সাথে যেতে চাই, আপনার সাথে যেতে চাই, এরকম বলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ভেবেছি হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এবার মানে রেজিস্টার আর কি ট্যুরিজমের একটা ফার্ম হয়েছি এখন, এবং আমরা সব জায়গায় যেখানে এরকম একটু অফবিট, একটু অন্যরকম যে জায়গাগুলো আছে, ভাগলপুর, সেখানে অনেকে গেছিলেন আমাদের সাথে, মানে এই যে জায়গাগুলো আছে এখানে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং সেই মানুষদের যারা অন্যরকম ভাবে একই জায়গা ঘুরতে চান একদম ডিফারেন্ট ভাবে, তো তাদেরকে আমরা সেই সুযোগটা করে দেওয়ার জন্য হচ্ছে আমরা এই ট্যুরগুলো করে। কারণ আমার যে মেন যারা আমার ভিডিও দেখেন তারা হচ্ছেন মূলত, তারা যে প্রচন্ড মানে সবাই যে প্রথম থেকেই ভীষণ বার্ড ওয়াচার ছিলেন তা নয়, কিন্তু তারা সাধারণ মানুষ। তাদেরকে আমি আস্তে আস্তে চেষ্টা করছি কনভার্ট করতে, যে একটু প্রকৃতিপ্রেমী তৈরি করতে, বা তারা হয়তো হালকা প্রকৃতিপ্রেমী ছিলেন, সেখান থেকে তাদের পাখিতে ইন্টারেস্ট করানো। এইটা আমার বেশ ভালো লাগে, এবং এই কাজটা মানে আমি ওয়ার্ল্ড ইন্ডিয়া ট্রাভেলস অনেকটা বড় পরিবার হয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্যাপারটা যে একদম অন্যরকম ভাবে একটা জায়গাকে দেখা, যেমন কাশ্মীর, আপনারা অনেকেই হয়তো কাশ্মীর গেছেন, বিভিন্নভাবে টিউলিপ গার্ডেন দেখে অনেকেই, কিন্তু কাশ্মীরে এরকম এরকম জায়গা আছে যেখানে রেয়ার কিছু পাখি আসে, সেই জায়গাগুলো আমরা চেষ্টা করেছি আমরা যে হ্যাঁ ওই জায়গাটা দেখার। এবার ভবিষ্যতে কখনো ইচ্ছে আছে সবাইকে নিয়ে যাওয়ার, তো এরকম আর কি, এরকম আমরা সেই জন্য আমাদের এই ট্যুরিজমের উইংটা আর কি আমরা চেষ্টা করেছি খুলতে।
আপনার এই বছরের ক্যালেন্ডারও আমরা পেয়েছি আর কি, হ্যাঁ, হ্যাঁ, তো সেটা নিয়ে যদি একটু বলেন ক্যালেন্ডার। এইটা হচ্ছে আমার এই বছরের ক্যালেন্ডার। প্রত্যেকবারই আমরা এরকম কিছু ক্যালেন্ডার আর কি তৈরি করার চেষ্টা করি। এবার এটা আমার হাতে আঁকা ক্যালেন্ডার। আমি ছবি আঁকতেও ভীষণ ভালোবাসি। প্রত্যেকটা আপনার হাতে আঁকা? প্রত্যেকটাই হাতে বাহ, আঁকা। আর এই ক্যালেন্ডারটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সানবার্ড নিয়ে তৈরি করেছিলাম। সানবার্ড হচ্ছে যেটা আমরা কে বলছি মৌটুসি পাখি। মানে আমাদের চারপাশে যে মৌটুসি পাখিটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে, আমি একটুখানি এখানে 13টা সানবার্ড রয়েছে। ভারতবর্ষে 13টা সানবার্ড দেখতে পাওয়া যায় সারা ভারতবর্ষ জুড়ে। যেমন এটা বিগট সানবার্ড, এইটা লোটেন সানবার্ড, এগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। সেটা আমরা এখানে লিখে দিয়েছি যে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, যে এটা ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায় এই। আচ্ছা, এর মধ্যে আমাদের আশেপাশে যেটা মানে সমতলে আমরা যেটা দেখতে পাই, এই পাখিটা আমরা দেখতে পাই পার্পল সানবার্ড। ঘন বেগুনি রঙের পুরুষ পাখিটা, এটা এটা পুরুষ পাখিরই এরকম রং হয়। তো এই পাখিটা আমরা আশেপাশে দেখতে পাই। বাংলায় এটাকে দুর্গা টুনটুনি বলে। এবং প্রত্যেকটা সানবার্ডের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এর যে ঠোঁটটা এরকম সরু একটা ঠোঁট হয়, যাতে ফুলের মধ্যে সে তার ঠোঁটটাকে ঢুকিয়ে মধুটা খেতে পারে। তো এই আর কি, এইভাবে আমার জার্নিটা। এটা তো খুবই জনপ্রিয় হয়েছে, মানে এখন হ্যাঁ। প্রায় আউট অফ প্রিন্ট মনে হয়। এটা আউট অফ প্রিন্ট, Out of মানে print. এটা আমরা আর কি কয়েকটি কিছু মানে প্রিন্ট করেছিলাম এবং এটা নতুন বছর শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তো আরো কিছু প্রিন্ট করালে হতো, কিন্তু আমরা যেহেতু ট্যুর নিয়ে আবার ব্যস্ত হয়ে ব্যস্ত পড়েছিলাম হয়ে বলে আর করা হয়নি। কিন্তু হ্যাঁ, ভালো লাগে আর কি এরকম কাজ। আমাদের যে চ্যানেল আর্ট পৌড়ে, সেটা নিয়ে আমাদের যদি কোনো একটা বার্তা দেন আর কি, আমরা কিভাবে এগোবো বা কাদের কাছে আবার পৌঁছাবো, এটা নিয়ে যদি একটু বলেন আমাদের কাজ। আমি দেখেছি আর্ট পৌড়ের কাজ। এবার আর্ট পৌড়ে কি করছে, একদম অন্যরকম একটা জিনিস নিয়ে কাজ শুরু করেছে। এখনকার যে কন্টেন্ট, এখন মানুষ যেভাবে এগোচ্ছেন, যে একদম মানে ক্রিঞ্জ কন্টেন্ট বেশি, বা যেটা আর কি অনেক বেশি সহজে সস্তায় সস্তা চটুল যে কন্টেন্ট, তার থেকে একদম অন্যরকমভাবে এগোচ্ছেন ওনারা। ওনাদের জন্য শুভেচ্ছা রইল। খুব ভালোভাবে কাজ করছেন, একদম অন্য ধারার। যেরকমভাবে আমি নিজের সাথে মিল পেলাম, তার কারণ গতানুগতিক যেভাবে আর কি মানে যেভাবে লোকে ভিডিও বানায়, বা যেভাবে ডেলি ব্লগিং করে, বা যেভাবে ট্রাভেল ব্লগিং করে, আমি সেই গতানুগতিক ধারার যেহেতু অন্যরকমভাবে আর কি আমিও শুরু করেছিলাম। তো স্রোতের বিপরীতে নৌকো বাইবার যে কষ্টটা, সেটা আমি জানি। তো সেটা আমি ওনাদেরকেও বলছিলাম যে আপনারাও যে এই যে স্রোতের বিপরীতে নৌকো বাইবার যে সাহসটা দেখাতে পেরেছেন, এটার জন্য আপনাদের কুর্নিশ। এবং যদি আপনারা চেষ্টা চালিয়ে যান এইভাবে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু এটা জনপ্রিয় হবে। আপনাদের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা। আর আপনাদের ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস চ্যানেলটিও পরিবারটা অনেক বড় হোক, অনেক মানুষের কাছে পৌঁছোক, সেটার জন্য অনেক শুভেচ্ছা রইল। এবং আরও মানুষ পাখি চিনুক বা প্রজাপতি সম্পর্কে আগ্রহ পাক আর কি। এবং নতুনদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে যাতে এই ধারণাটা থাকে যে পরিবেশ সচেতনতা যাতে বাড়ে আর কি। এবং আপনারা মানে সেই কাজ করে চলেছেন এবং আগামী দিনেও করবেন। আপনাদের প্রতি অটুট ভরসা আমাদের আছে। অনেক ধন্যবাদ আজকে আমাদের পর্বে আসার জন্য। নমস্কার। নমস্কার।